বুঝে মানুষ চাইছে বরানগরের ভবিষ্যতের জন্য অতীতের বামপন্থীদের ফিরিয়ে আনতে হবে। 15 বছর মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে যে বামপন্থীদের সরানোর পরিণতি কী। এই ঔদ্ধত্য তৃণমূলের কাউন্সিলররা কোথা থেকে পায় এই কারণেই যে ওরা মানুষের ভোটে কাউন্সিলর হয়নি, ছাপ্পার ভোটে কাউন্সিলর হয়েছে। তৃণমূল এই সুযোগে তার সমস্ত পাপটাকে আড়াল করবার চেষ্টা করছে। বিজেপি যেমন সামনে থেকে ছুরি মারছে, তৃণমূল সংখ্যালঘু মানুষকে পিছন থেকে ছুরি মারছে। 26-এর হাই ভোল্টেজ নির্বাচন এবং এই নির্বাচনের 22 গজের যে লড়াই, সেই লড়াই ইতিমধ্যেই শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। আমরা এই মুহূর্তে চলে এসেছি বরানগর বিধানসভা কেন্দ্র, যে বরানগর বিধানসভা কেন্দ্র এক সময় বামেদের দখলে ছিল, অর্থাৎ বামেদের দুর্গ বলা যেতে পারে, অর্থাৎ লাল দুর্গ। এবং সময়ের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি বিধানসভার প্রার্থী এবং রং দুটোই পরিবর্তন হয়েছে। এবং সর্বশেষ যদি আমরা নির্বাচন দেখি 2024, সেই নির্বাচনে ত্রিমুখী লড়াই ছিল, যেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সজল ঘোষ এবং সর্বোপরি সিপিএমের বর্ষিয়ার নেতা তন্ময় ভট্টাচার্য। এই বরানগর বিধানসভা কেন্দ্রের বহু ইতিহাস আছে। সেই ইতিহাসে যাওয়ার আগে অবশ্যই প্রার্থী পরিচয় করিয়ে দেবো, কারণ বরানগর বিধানসভা কেন্দ্রের তরুণ যুব নেতা সায়নদীপ মিত্রকেই দল দায়িত্ব দিয়েছে বরানগর যাতে পুনরুদ্ধার করা যায়। আর সরাসরি প্রার্থীর কাছেই চলে যাব। বরানগর বিধানসভা কেন্দ্র বামেরা কি পুনরুদ্ধার করতে পারবে, কি মনে হয়? দেখুন, মানুষের সঙ্গে এই কদিন ঘুরে, মানুষের মধ্যে ঘুরে, মানুষের মুড বুঝে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে মানুষ চাইছে বরানগরের ভবিষ্যতের জন্য অতীতের বামপন্থীদের ফিরিয়ে আনতে হবে। জ্যোতিবাবুর বরানগর, মতীশ রায়ের বরানগর, তারপর অমর চৌধুরীর বরানগর, সেই যে বরানগর মানুষ দেখেছে আর আজকে যে বরানগর দেখছে, মানুষ চাইছে যে সেই বরানগরকে যেভাবেই হোক আমাদের ফিরিয়ে আনতে হবে। বরানগরের উন্নয়নের জন্য ঐতিহ্যশালী বরানগরকে আধুনিকতম বরানগরে রূপায়িত করতে গেলে বাম ছাড়ার কোনো রাস্তা নেই। বামরা পরীক্ষিত এবং বামেদের অতীত মানুষ দেখেছে, আজকের বর্তমান দেখছে, বুঝতে পারছে যে অতীতের হাত ধরেই ভবিষ্যতের রাস্তায় আমাদেরকে যেতে হবে। সর্বশেষ বামেদের যে আসন যদি বলা যায়, আরএসপির সেই অমর চৌধুরী, যিনি 2006 সালে শেষবারের মতো এই বরানগর বিধানসভা থেকে বিজয়ী হয়েছিলেন, কিন্তু তারপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বামেরা তৃতীয় স্থানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই জায়গাতে কতটা রিকভার করা সম্ভব হবে সায়নদীপের কাছে? ধরুন, মাঝে মাঝে কিছুটা সময় ডাল টাইম যায়, কিন্তু একটা সময় আবার স্লগ ওভারে খেলতে হয়। আমাদের একটা সময় খুব ডাল সময় গেছে, আমরা যেভাবে ব্রেক থ্রু করার দরকার ছিল সেভাবে ব্রেক থ্রু করতে পারিনি। আমাদের দুর্বলতা দিয়ে আমাদের কথাগুলো মানুষকে সবটা আমরাই বোঝাতে পারিনি। মানুষের অভিজ্ঞতা তো একটা সবচেয়ে বড়। এই 15 বছর আমাদের কাছে সাপে বর হয়েছে। 15 বছর মানুষ তার অভিজ্ঞতায় বুঝেছে যে বামপন্থীদের সরানোর পরিণতি কী আর বামপন্থীদের ফিরিয়ে আনাটা কতটা অবশ্যম্ভাবী, কতটা জরুরি। এই ব্যাট প্যাচটা কাটিয়েই এখন স্লগ ওভারে ব্যাটিং আমরাও শুরু করব, মানুষ শুরু করবে। তাই আবার বলছি যে অতীতে এই 10-11 বছর আগে কি হয়েছে তাই নিয়ে এখন আর আলোচনা করে লাভ নেই। এখন 26 থেকে নতুন করে শুরু হবে, নতুন স্টার্ট আপ। সেই নতুন স্টার্ট আপ বামপন্থীদের হাত ধরেই বরানগরে শুরু হবে, আপনি বিশ্বাস রাখুন। প্রতিটা দৌড়ে দৌড়ে আপনার প্রচার চলছে, ইতিমধ্যে দেওয়াল লেখানো শুরু হয়ে গেছে। মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছ থেকে কি রেসপন্স পাচ্ছেন, মানুষ কি বলছে? আমি তো এবার বরানগরে প্রথম প্রার্থী হলাম, আমার ধারণাই ছিল না যে ধরনের আকুতি নিয়ে, যে ধরনের ক্রাই নিয়ে মানুষ আমাদেরকে খুঁজতে চাইছে, আমাদের পেতে চাইছে। এটা একটা অভূতপূর্ব। ভোটের রেজাল্ট কী হবে আমি জানি না, কিন্তু যে অভূতপূর্ব রেসপন্স, সাড়া, মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সমর্থন, মানুষের বডি ল্যাঙ্গুয়েজে আমাদের প্রতি একটা আস্থা, ভরসা, এইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তাতে তো মনে হচ্ছে এখনই জিতে গেছি আমরা। আবার ভোটের রেজাল্ট বেরোবার পর বুঝবো যে মানুষ যা তার মনোভাব, ভোটের রেজাল্টেই তার প্রতিফলন হচ্ছে না অন্য কিছু হচ্ছে, সেটা রেজাল্ট বলবে 4 তারিখ। কিন্তু এখনও পর্যন্ত মানুষের
প্রতিক্রিয়া আমার কাছে অসাধারণ এবং আমি বরানগরের মানুষের কাছে কৃতজ্ঞ। একজন নতুন প্রার্থী হিসাবে তাকে এইভাবে আপনারা গ্রহণ করলেন, এইভাবে আশীর্বাদ করলেন, এইভাবে সমর্থন করলেন, এইভাবে ভালোবাসা দিলেন, এটা আমার কাছে অভূতপূর্ব। ভোটের রেজাল্ট যা হবে দেখা যাবে। বরানগর বিধানসভা মূলত 34 আসন বিশিষ্ট এই বরানগর বিধানসভা, যেখানে প্রায় অধিকাংশ ওয়ার্ডগুলো তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে, সেই জায়গা থেকে এতগুলো ওয়ার্ডকে জিতে বরানগর বিধানসভায় ফিরে আসাটা একটা নিশ্চয়ই তো কঠিন একটা চ্যালেঞ্জ হবে সায়নদীপের কাছে। আমাদের কাছে যে কোনো লড়াই তো চ্যালেঞ্জ। যখন 34 বামফ্রন্টের গভর্নমেন্ট ছিল তখনও চ্যালেঞ্জ ছিল। আমি বলছি 34টা না, 38টা ওয়ার্ড বরানগরের। বরানগর পৌরসভার 34 আর কামারহাটি পৌরসভার 4টে ওয়ার্ড। তার মধ্যে 2টো ওয়ার্ড বামপন্থীদের জেতা আছে। এমন অনেক বিধানসভা এলাকায় পৌরসভা আছে এখানে আমাদের একটা ওয়ার্ডও জেতা নেই। সেই সিটগুলো আমরা জিতব। এই উত্তর দমদম আমরা এবার জিতব, কামারহাটি আমরা এবার জিতব, পানিহাটি আমরা এবার জিতব। আমি লাগোয়া এগুলো বলছি। সেখানে দাঁড়িয়ে আমাদের পৌরসভায় কোনো সিট জেতা নেই। বরানগরে তবু 2টো সিট জেতা রয়েছে। এই ওয়ার্ড নির্বাচন যেখানে দ্বিজেন মুখার্জিরা এসে ভোট দেয়, যেখানে 14 পুরুষ আগে মানুষ মরে ভূত হয়ে গেছে সেই লোক এসে ভোট দেয়, সেটাকে আপনি নির্বাচন মনে করেন? এই যে তৃণমূলের কাউন্সিলররা এত বেপরোয়া, এত ঔদ্ধত্য, এত তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এত খারাপ এবং মানুষের প্রতি কাজ করার ব্যাপারে এত অনীহা, মানুষ তাদেরকে কোনো দাবি নিয়ে গেলে মানুষকে যেভাবে দুচ্ছাই করে কুকুর বিড়ালের মতন, এই ঔদ্ধত্য তৃণমূলের কাউন্সিলররা কোথা থেকে পায় এই কারণেই যে ওরা মানুষের ভোটে কাউন্সিলর হয়নি, ছাপ্পার ভোটে কাউন্সিলর হয়েছে, মৃত মানুষের ভোটে কাউন্সিলর হয়েছে, ভুয়ো মানুষের ভোটে কাউন্সিলর হয়েছে, 14 পুরুষ আগে মরে যাওয়া মানুষের ভোটে কাউন্সিলর হয়েছে। এবং সেই ছাপ্পাশ্রী পাওয়া কাউন্সিলরদের দিয়ে আপনি বরানগর পৌরসভার ওয়ার্ডের কি বিন্যাস সেটা বিচার করতে যাবেন না। এবং আবারও বলছি, ওই ছাপ্পা মেরে মানুষের গণতন্ত্র লুট করে, মানে রাতের অন্ধকারে ব্যালট লুট করে, ব্যালট চিবিয়ে ইভিএম মেশিন পাচার করে এই যে তৃণমূলের যে কাউন্সিলররা হয়েছে, এর শাস্তি এবার বিধানসভায় পাবে, সুদে আসলে পাবে। তার মানে আপনি বলছেন যে এসআইআর হওয়ার কারণে, এসআইআর হওয়াতে বেনিফিশিয়ারি হিসেবে আপনারা অনেকটাই ফ্রন্ট ফুটে চলে এলেন। আমরা বলেছিলাম যে এসআইআরের নাম করে এত মশা মারতে কামান দাগার দরকার নেই। প্রতি বছর SRER হতো, স্পেশাল রিভিশন অফ ইলেকট্রাল রোল, যেখানে ভুয়ো, মৃত, ডুপ্লিকেট, ডাবল এন্ট্রি এইসব ভোটারগুলো বাদ দিত বিজেপি এবং তৃণমূলকে সুবিধা দিতে। মূলত বিজেপির পরামর্শে ইলেকশন কমিশন মরে যাওয়া, ভেসে যাওয়া, মানে ভিজে চিড়ের মতন মিয়ে যাওয়া তৃণমূলকে অক্সিজেন দিতে এই তো এসআইআরটা করেছিল। যদি প্লেন SRER করে এইসব ভুয়ো, ডুপ্লিকেট, ডাবল এন্ট্রি, মৃত ভোটারের নাম ঝেড়ে বাদ দিয়ে একটা ফ্রেশ ভোটার লিস্ট করতো, যেটা আমরা চেয়েছিলাম, সেটার বদলে এই যে মাইনরিটি, মতুয়া, নমশূদ্র, মহিলা, এই ভোটারদের নাম বাদ দিয়ে একটা অস্থিরতা তৈরি করে তৃণমূলের চুরি, দুর্নীতি, রাহাজানি, অপকর্ম, সিন্ডিকেট, দুষ্কৃতিরাজ, স্কুল তুলে দেওয়া, কলেজ তুলে দেওয়া, স্বাস্থ্য তুলে দেওয়া, গোটা রাজ্য জুড়ে রাস্তাঘাট, পানীয় জল, ড্রেন, এই সমস্যা, খালি পৌরসভা সরকারটাকে একটা লুটে খাওয়ার যে ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, এই ইস্যুগুলো আড়াল করে দিল ইলেকশন কমিশন। তৃণমূল এই সুযোগে তার সমস্ত পাপটাকে আড়াল করবার চেষ্টা করছে। আমরা তাই বলেছিলাম যে SIR বিজেপিকে দিয়ে ইলেকশন কমিশন তৃণমূলকে সুবিধা দিতে করেছে, আর আমাদের রাজ্যের অরিজিনাল ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তৃণমূলকে টাইট দিতে হলে, তৃণমূলের এই ছাপ্পা বন্ধ করতে হলে যে ফ্রেশ ভোটার লিস্টটা তৈরি করা দরকার ছিল, সেটা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আবার তৃণমূলকে সুযোগ দিতে কিছু ভুয়ো ভোটারের নাম ঢুকিয়েছে। তবে এবার ছাপ্পা দিতে এলে আসবে, বেরোবার দায়িত্ব জনগণ নেবে না। ফিরতে পারবে কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারবো না। যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেখানে সেকুলার নিজেকে প্রমাণ করার জন্য অনেকেই এগিয়ে আসছেন। আপনার মতে এ রাজ্যে এখনো পর্যন্ত সেকুলার বলতে আপনি কাকে বলবেন? কারণ যেভাবে ইতিমধ্যে প্রায় ভাগ হয়ে গেছে যে এটা হিন্দু, এটা মুসলিম ভোট, কিন্তু এর বাইরেও আমরা লাস্ট যে ব্রিগেডের সমাবেশ দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, তিনি ওখান থেকে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই।
সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট কোনো ধর্মীয় মানুষের নয়, প্রত্যেকের প্রধানমন্ত্রী। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে, সেখানে একজন সেকুলার বলতে কাকে বোঝাবে? দেখুন, প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে এই মন্তব্য করার সাহস পায় তৃণমূলের মদতে। তৃণমূল এই বিজেপির খাল কেটে কুমির পশ্চিমবাংলায় নিয়ে এসছে, বড়বাজারের পার্টিকে পশ্চিমবাংলায় সাজানো বিরোধী বানিয়েছে এই তৃণমূল। তবে আপনি বলছেন যে আমি একেবারেই বিশ্বাস করি না। পশ্চিমবাংলার মানুষ হিন্দু মুসলমানে ভাগ হয়ে গেছে। হিন্দু মানুষ হিন্দু ছিলেন তার ধর্মবিশ্বাস নিয়ে, মুসলমান মানুষ মুসলমান আছেন তার ধর্মবিশ্বাস নিয়ে। সেই মানুষকে রাজনৈতিকভাবে হিন্দু মুসলমান করবার তৃণমূল বিজেপির এই দুটো বেহায়া রাজনৈতিক দল, নির্লজ্জ রাজনৈতিক দল পশ্চিমবাংলায় মরিয়া চেষ্টা করছে, কিন্তু এতে ওরা সাকসেস হবে না। এবং আমি বলছি বাঘের পিঠে চড়া কঠিন, বাঘের পিঠ থেকে নামা আরও কঠিন। এই যে মানে তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে গোটা পশ্চিমবাংলার মধ্যে একটা যে বিদ্বেষের পরিবেশ তৈরি করছে, তার কিন্তু সবচেয়ে বেশি খেসারত তৃণমূল বিজেপিকে দিতে হবে। আমি বলছি যে ধরুন সংখ্যালঘু মানুষের নাকি মসিয়া হলো তৃণমূল, আমি বেশি কথার মধ্যে যাব না। প্রথম কথা, বিজেপি নীতিগতভাবে এই সংখ্যালঘু মানুষের তার রাজনৈতিক কারণে ওর আদর্শগত অবস্থান থেকে কমিউনিস্ট, খ্রিস্টান, মুসলমান এই তিনটে তো বিরোধী বিজেপি, ও সামনে থেকে মুসলমানদের পিঠে ছুরি মারছে। আর বিজেপির জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে ওয়াক অফ দেখেছেন আপনি, আপনি ওবিসি এর সংরক্ষণের ব্যবস্থা দেখেছেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের সময় দেখেছেন, গোটা রাজ্যে সংখ্যালঘু ছেলেমেয়েরা আজকে কোথাও চাকরি বাকরি কিচ্ছু পাচ্ছে না, বাইরের রাজ্যে পাঠিয়ে তাদেরকে বিজেপির হাতে মার খাওয়ানোর ব্যবস্থা করেছে তৃণমূল। এই সবটা মিলিয়ে আর মইদুল ইসলাম মিদ্যা থেকে মনিরুল আমাদের মনসুর আলম, বহু বামপন্থী কর্মীকে তৃণমূল করে যে বকটুইতে কেরোসিন তেলে চান করিয়ে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, যে বাবুল সুপ্রিয় মসজিদের ইমামের ছেলেকে করেছে তাকে নিজের দলের রাজ্যসভার সাংসদ করেছে। আমি এসব কথার মধ্যে দিয়ে যাব না। এক কথায় বলবো, বিজেপিকে দেখিয়ে তৃণমূল, বিজেপি যেমন সামনে থেকে ছুরি মারছে, তৃণমূল সংখ্যালঘু মানুষকে পিছন থেকে ছুরি মারছে। সংখ্যালঘু মানুষ এই যে বুঝতে পেরেছে তৃণমূলকে ঠেলা টের পাবে। আর হিন্দু হিন্দু আপনি ভাই ভাই কথা বলছেন, তাতে রান্নার গ্যাসের দাম 60 টাকা কমবে, অটোর গ্যাসের লাইনে অটোর সংখ্যা কমবে, অটোর লাইনে মানুষের সংখ্যা কমবে। আর হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয়, তাহলে দাঁড়িয়ে তো আমি বলছি যে মতুয়া অংশের মানুষের নাম বাদ দিলেন কেন? নমশূদ্র অংশের মানুষের নাম বাদ দিলেন কেন? মহিলাদের নাম বাদ দিলেন কেন? আদিবাসী মানুষের নাম বাদ দিলেন কেন? এসসি মানুষের নাম বাদ দিলেন কেন? গোটা রাজ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মানুষের নাম এসআইআরে বাদ দিলেন। তারা আপনার ভাই নয়, খালি উচ্চবর্ণের কিছু ব্রাহ্মণ্য বাদে যারা বিশ্বাসী করে তারা আপনার ভাই। আর নরেন্দ্র মোদী এখানে এই হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিয়ে তৃণমূলকে সাহায্য করে দিলেন। তৃণমূলকে বললো যে তুমি সংখ্যালঘু ভোটটা একত্রিত করো, আমি তোমাকে উস্কানি দিচ্ছি। হবে না, তাতে কিচ্ছু লাভ হবে না। বিহারে গিয়ে উনি বলতে পারেন আমি মহিলাদের 10,000 টাকা দিলাম, পুরুষদের অমুক দিলাম, তমুক দিলাম, হ্যান দিলাম, ত্যান দিলাম। আর এখানে তৃণমূলকে সাহায্য করবার জন্য নরেন্দ্র মোদীকে দিয়ে মেরুকরণে মদত দেওয়া হলো। আমি বোকা হতে পারি, কিন্তু বাংলার মানুষ হতো বোকা নয়, ঠিক বুঝে যাবে। সেই জন্য এখন আমাদের সেটিং স্লোগান সেটিং নয়, জনগণ স্লোগান দিচ্ছে সেটিং। বরানগর বিধানসভা কেন্দ্র যা ভৌগোলিক চিত্র, তাতে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। আমরা যদি একেবারে সোনালী সিনেমার গা দিয়ে যদি ঢুকি, সেখানে দরগা আছে, সেখানে একটা অংশ আছে। আবার আমরা যদি দক্ষিণেশ্বরের রাস্তা দিয়ে বরানগরে ঢোকার চেষ্টা করি, সেখানে একটা সম্প্রদায় মানুষের বসবাস। পুরোটাই যদি বরানগরে ভৌগোলিক চিত্রে বিভিন্ন ধর্মের ভাষাভাষীর মানুষ এখানে রয়েছে। সেইখান থেকে বামেরা বিশেষ করে কতটা সুবিধা পেতে পারে? কারণ 2000 শেষ যদি নির্বাচন, আমরা উপনির্বাচনও যদি দেখি, সেই উপনির্বাচনে যেখানে বিজেপি প্রথম তারা দ্বিতীয় স্থানে উঠে এলো এবং সেখানে সজল ঘোষ 8,000 ভোটে হেরে গেল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় আপনার লড়াইটা কার সাথে? আপনার লড়াইটা কি তৃণমূলের সাথে? আপনার লড়াইটা কি বিজেপির সাথে? নাকি আপনাদের একসময় প্রকৃত বন্ধু ছিল সেই কংগ্রেসের সাথে? দেখুন, আমি প্রথম কথা বলি যে এটা খুব দামি কথা বলেছেন। বরানগর কার্যত আমাদের কাছে মিনি ভারতবর্ষ। এখানে শিখ সম্প্রদায়ের প্রচুর মানুষ আছেন এবং সেটা বরানগরের একটা দীর্ঘদিনের ঐতিহ্যশালী ব্যাপার। আমাদের খ্রিশ্চান সম্প্রদায়ের মানুষ আছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, অবশ্যই হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, এবং মিনি ভারতবর্ষ। এবং এই বরানগর
তাই আমাদের কাছে একটা লড়াই যে গোটা ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের প্রতিফলন বরানগরে আছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা সংবিধানের সেই সংস্কৃতি বরানগরকে দিয়ে রক্ষা করতে চাই, এবং এই রকম একটা সংস্কৃতি রক্ষা করবার লড়াই, এবং বরানগরের এই রকম বহু অংশের মানুষ কিন্তু তারা সবাই মিলে এক হয়ে ভারতবর্ষের সংবিধানকে আপহোল্ড করছে। এইরকম একটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার সুযোগ কিন্তু খুব বিরাট ব্যাপার। তাই আমি কৃতজ্ঞ আমাদের পার্টির কাছে যে আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, যে এরকম একটা সিটে লড়াই করার দিয়েছেন। আর আপনি বললেন যে আমার বিরোধী কে। আমার বিরোধী কে আমি জানি না। আমার বিরোধী হলো যারা সিন্ডিকেট রাজ গোটা বরানগরে কায়েম করেছে তারা। আমার বিরোধী হলো একটার পর একটা নিজেদের পয়সা লুটবার জন্য বরানগরের পরিবেশ ধ্বংস করে গাছের পর গাছ কেটে দিয়ে সেখান থেকে পয়সা চুরি করেছে তারা। আমার বিরোধী হলো যারা পৌরসভায় 2 নম্বরি করেছে, চুরি করেছে, চাকরি বিক্রি করেছে, সেই চোরগুলো আমার বিরোধী। আমার বিরোধী হলো বরানগরে দিনের পর দিন সেখানকার পৌরসভার কর্মচারী সহ অন্যান্য কর্মচারীদের হকের টাকা মেরে দিয়ে চুরি করে পেনশন বন্ধ রেখেছে। আমার বিরোধী হলো তারা। যারা বরানগরের সমস্ত ফ্ল্যাট বেচে দিয়েছে, আমার বিরোধী হলো তারা। যারা বরানগরের সাধারণ মানুষ, তিনি একজন ইন্টেরিয়ার ডিজাইনার হতে পারেন, তিনি একজন উকিল হতে পারেন, তিনি খালি মাত্র প্রতিবাদ করার জন্য তাদেরকে বেধড়ক মারা হবে এবং তার পিছনে বিধায়কের আশীর্বাদ থাকবে। এই যে দুষ্কৃতি তাণ্ডব যারা কায়েম করেছে, আমার বিরোধী হলো তারা। বরানগর মানুষ মিউনিসিপ্যাল ট্যাক্স পে করার পরেও প্রায় বছরের অর্ধেক দিন কার্যত জলের তলায় থাকে। আমার বিরোধী হলো যারা বরানগরের মানুষকে এই ব্যবস্থা রাখার ব্যবস্থা করেছে তারা। আমার বিরোধী হলো যারা বরানগরের মানুষকে বাধ্য করছে ট্যাক্স দেওয়ার পর পয়সা দিয়ে জল কিনে খেতে। আমার বিরোধী হলো তারা। আমার বিরোধী হলো যারা বরানগরের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে সব সরকারি স্কুলগুলো তুলে দিয়ে বেসরকারি স্কুলের থেকে পয়সা নিয়ে সেই বেসরকারি স্কুলের ব্যাঙের ছাতার মতন গড়তে সাহায্য করেছে। আর গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ওই বেসরকারি স্কুলে তাদের ছেলেমেয়েদের পড়াতে বাধ্য হচ্ছে সরকারি স্কুল উঠে যাওয়ার জন্য। এই সরকারি স্কুল যারা তুলে দিয়েছে নিজেদের আখের গোজাতে, আমার বিরোধী হলো তারা। বরানগরের 2টো কলেজ বন্ধ হয়ে গেছে, স্টুডেন্ট নেই, ধু করছে, আমার বিরোধী হলো তারা। এদের বিরুদ্ধে লড়াই। আমার বিরোধী হলো যারা 60 টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, গ্যাসের লাইনে শয়ে শয়ে মানুষকে দাঁড় করিয়েছে, আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো বেচে দিয়েছে, আমাদের দেশের আমাদের বরানগরের স্টেট জেনারেল হাসপাতালকে লাটে তুলে দিয়েছে, আমাদের বরানগরে যে বিশেষ সক্ষমতাযুক্ত মানুষের যে প্রতিষ্ঠানটা আছে সেইটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। এই দিল্লি রাজ্যের সরকার নীতিগতভাবে যারা পশ্চিমবাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বরানগরকে পঙ্গু বিকলাঙ্গ বিধ্বস্ত একটা জায়গা পাঠিয়েছে। সমৃদ্ধশালী একটা ঐতিহ্যশালী সাংস্কৃতিকভাবে এনরিচ বরানগরকে ধ্বংস করেছে নিজেদের দায়িত্ব নিয়ে, শুধু কিছু পয়সা কামানোর জন্য, ধান্দা করার জন্য, কিছু ক্রিমিনালকে মদত দেওয়ার জন্য। লড়াইটা তার বিরুদ্ধে, লড়াইটা বাংলা বাঁচাও, বরানগর বাঁচাওয়ার জন্য। এবার তাতে এই 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 দুর্নীতি 2 নম্বরীর সঙ্গে যারা থাকবে, জনগণের শত্রুরা, আমার বিরুদ্ধে তারাও শত্রু। আমি বলছি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনাদের কি মতামত? কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে যে নির্বাচন কমিশন মানে মেঘের আড়াল থেকে মূলত বিজেপিকেই তারা শক্তিশালী করছে। সেখানে বামেদের মূলত এই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বক্তব্য রয়েছে? নির্বাচন কমিশন বিজেপির পাপেট, গৃহপালিত প্রাণী বলবো কিনা আমি জানি না। বিজেপি যেভাবে নাচাচ্ছে সেভাবে নির্বাচন কমিশন নাচছে। পণ্ডিত জওহরলাল নেহরুর সামনে দাঁড়িয়ে সুকুমার সেন, আমাদের দেশের প্রথম বাঙালি নির্বাচন কমিশনার, তার হিম্মত ছিল কথা বলার। বাল সাহেব ঠাকরের মতন প্রভাবশালী নেতাকে নির্বাচন কমিশন 3বার ভোটে লড়তে দেয়নি। টিএন সেশন থেকে শুরু করে আরও নির্বাচন কমিশনারদের নাম আমরা বলতে পারি। আমাদের অনেক সময় বামফ্রন্ট গভর্নমেন্টের সঙ্গে নির্বাচন কমিশনের বেশ কিছু বিষয়ে সংঘাত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের মর্যাদা সেটা অন্য জায়গায়। এখন কেউ দালালি করবে, পুতুল হিসাবে নাচবে, তাদেরকে নির্বাচন কমিশন হিসাবে রিক্রুট করলে যা পরিণতি হওয়ার তাই পরিণতি হবে। আমরা সংবিধানকে রক্ষা করতে চাই, এই কারণেই বলছি যে সাংবিধানিক স্বীকৃত সংস্থা নির্বাচন কমিশন, সে যেভাবে বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে এবং তাকে নাচাচ্ছে, এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর বিপদ। এইটার হাত থেকে নির্বাচন কমিশন এবং সংবিধানকে বাঁচাতেই হবে, তাই আমাদের এটা লড়াই। আর বিজেপির মদতে তৃণমূল কংগ্রেসকে দিয়ে এই নির্বাচন কমিশনকে দিয়ে এই তৃণমূল কংগ্রেসকে যে সুবিধা পাওয়ার পরিকল্পনা হয়েছে, আমি বলছি যে বিজেপি তৃণমূল নাকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, নাটক।
ন্যাকামি হচ্ছে, ন্যাকা ষষ্ঠী। ওই কেরালায় তো কিছু হয়নি। কেন কি? পশ্চিমবাংলার সরকারের অফিসারদের দিয়ে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হেনস্থা করার ব্যবস্থা করেছে, কারা এই আরও এই বিডিও থেকে শুরু করে এসডিওরা পঞ্চায়েত পৌরসভা ভোটে ভোট লুট করতে সাহায্য করে তৃণমূলের। আর এই আরও এই বিডিও তাদেরকে দিয়ে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, হিয়ারিং, ঘন্টার পর ঘন্টা মানুষকে লাইন দেওয়া, পাতা দেখে, ভোটার লিস্ট দেখে, নাম দেখে ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ এই তৃণমূলের সরকাররা করেছে। কেরালায় 18% খ্রিস্টান মানুষ, 30% মুসলমান মানুষ, পশ্চিমবাংলা থেকে অনেকটা বেশি। একজনেরও হিম্মত হয়নি যে ওখানে ওই মুসলিম নাম দেখে বাদ দেওয়ার, খ্রিস্টান নাম দেখে বাদ দেওয়ার, নমশূদ্র নাম দেখে বাদ দেওয়ার, মতুয়া নাম দেখে বাদ দেওয়ার, মহিলা নাম দেওয়ার বাদ দেওয়ার। বেচাল চাললে ওখানকার কেরালার সিপিআইএম গভর্নমেন্ট বেয়াদবি বন্ধ করতে কিভাবে হয় জানে, কিন্তু কেন পশ্চিমবাংলার তৃণমূল সেই কাজটা করতে পারলো না? উল্টে তৃণমূল যাতে বেয়াদবি করবার আরও সুযোগ পায়, আরও মৃত ভুয়ো মানুষের নাম রেখে দেয়, অরিজিনাল প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যায়, নির্বাচন কমিশন সেটা করেছে। এখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে নাটক করছে। আমি আবারও বলছি, তৃণমূলের সমস্ত পাপ অপরাধ, যার প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেওয়ার কথা ছিল এবারের পশ্চিমবাংলার মানুষের, সেটাকে আড়াল করার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআরের নামে এই নাটকটা করেছে। একদম পরিষ্কার সেটিং। এবং সেই সেটিংয়ে আমাদের দুর্ভাগ্য হলো বিজেপি তৃণমূল ছিল, ইলেকশন কমিশনটাও ঢুকে গেল। এবার আমরা 2021-এর বিধানসভার দিকে একবার নজর তো রাখতেই হয়, কারণ সেই সময় আইএসএফের সাথে আপনাদের একটা জোট ছিল এবং প্রথম আত্মপ্রকাশ 2021-এ আইএসএফের। সেই আইএসএফ প্রথম তারা খাতা খুলল, রাজ্য বিধানসভায় পা রাখলো। 34 বছরে বামেরা তারা বিধানসভায় একেবারে শূন্য হয়ে গেল। 2026-এর নির্বাচনে যেখানে জোট নিয়ে আপনাদের যারা জোট সঙ্গী, বিশেষ করে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, তাদের সাথে আসন রফা নিয়ে একটা জটিলতা আজও অব্যাহত রয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু হিসাবে কংগ্রেস আপনাদের সাথে ছিল, আজকে সেই কংগ্রেস আপনাদের সাথে হাত ছেড়ে দিয়েছে। আপনার লড়াইটা এখানে চতুর্মুখীতে, আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু কংগ্রেসও। তো সেই কংগ্রেসের সাথে লড়াই করে আপনাকে এই বরানগর বিধানসভায় এগোতে হবে। তাহলে একজন বন্ধুর সাথে আপনার আজকে শত্রুতা রাজনৈতিক নয়, তারা যেভাবে আপনাদের বিগত দিনের পুরনো একের পর এক ঘটনা উত্থাপন করেছে বিভিন্নভাবে, সেই সাইবাড়ির ঘটনা পর্যন্ত তারা উত্থাপন করেছে, সেই জায়গা থেকে কংগ্রেসকে আপনি কি জবাব দেবেন? এবং জোটের ক্ষেত্রে এখনো পর্যন্ত যে দোলাচল পরিস্থিতি রয়েছে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে, সেটা কতটা কাটিয়ে উঠতে পারবেন বলে আপনার মনে হয়? দেখুন, আলিমুদ্দিনের জোটের ব্যাপারটা কি সেটা আলিমুদ্দিনের নেতারা বলতে পারবে। আমি অত বড় জায়গায় নেই, আমার অনেক ক্ষুদ্র দায়িত্ব। বরানগর বিধানসভা আমাদের সিপিআইএমের পক্ষে জেতানোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমি সেইটুকুই পালন করতে পারি, এটা এক। দ্বিতীয় হলো যে আমরা প্রিজনার্স অফ দ্য পাস্ট নই। সে তো আমরা আলোচনা করতে পারি যে জরুরি অবস্থার কথা, আমরা আলোচনা করতে পারি যে এই পশ্চিমবাংলায় সেই জরুরি অবস্থার বিরুদ্ধে লড়তে গিয়ে এই বরানগরের কত মানুষ শহীদ হয়েছে। কারণ ওই জরুরি অবস্থার আলোচনা করতে যদি আমি ব্যস্ত হয়ে পড়ি, তাহলে 35 বছর আগের বিষয় নিয়ে এখন কেউ আলোচনা করে না। 35 বছর আগে ফেসবুক ছিল, ইনস্টাগ্রাম ছিল, 35 বছর আগে টুইটার ছিল। অথচ এখন ভোট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে। আগে আইপ্যাক গিয়ে দিয়ে ভোট করাতে হতো, তৃণমূল বা তখন কংগ্রেস, এখন আইপ্যাককে দিয়ে ভোট। 35 বছর আগে ফিরে গিয়ে কোনো লাভ নেই। আর আমি বলছি 35 বছরের আগে যদি জরুরি অবস্থার বিষয়ে আলোচনা করতে হয়, তাহলে আজকের জরুরি অবস্থার পরিস্থিতি যা পশ্চিমবাংলায় গোটা দেশে তৈরি হয়েছে বিজেপি তৃণমূলের নেতৃত্বে, সেটা অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে সেই নিয়ে আলোচনা করতে হয়, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। আমার কথা হলো যে পুরনো সেই অতীতে ফিরে গিয়ে তাহলে 34 বছরের বামফ্রন্ট গভর্নমেন্ট সবচেয়ে ভালো ছিল, সব বাদ দিয়ে 34 বছরের বামফ্রন্ট গভর্নমেন্টকে ফিরিয়ে আনুন। এইগুলো কোনো কাজের কথা নয়। আবারও বলছি, আমরা প্রিজনার্স অফ দ্য পাস্ট হতে চাই না। আমার খালি একটাই কথা যে আপনি বলেছেন আমাদের বাম জোট সঙ্গী, এটা আমাদের পার্টির রাজনৈতিক স্টাইল, রণকৌশল। যে বিজেপি গোটা ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর দানবীয় ঘৃণ্যর হাত থেকে গোটা ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়, তাহলে দাঁড়িয়ে আমাদের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এক করতে হবে। আর পশ্চিমবাংলায় সমস্যা হলো বিজেপির বি টিম, আরএসএসের ল্যাবরেটরিতে তৈরি হওয়া বিজেপির আরেকটা বাই প্রোডাক্ট, আরএসএসের আরেকটা গোডাউনের আরেকটা প্রোডাক্ট, সেটা হলো তৃণমূল। এই দুটো মিলে আরও বিজেপিকে সাহায্য করছে এবং পশ্চিমবাংলায় বিজেপির আশীর্বাদ নিয়ে তৃণমূলের বাড়াবাড়িটা আরও বাড়ছে।
এইটার বিরুদ্ধে যদি সব তৃণমূল বিজেপি বিরোধী মানুষকে এক না করা যায়, তাহলে পশ্চিমবাংলা এবং গোটা দেশের জন্য একটা বড় বিপদ, সমূহ বিপদ। সেই জন্য আমাদের টার্গেট ছিল যে বিজেপি তৃণমূল বিরোধী, কিন্তু তাদের অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে পারবে। তুমি মানে হিন্দু মুসলমানের রাজনীতি করবে আর বামপন্থীদের হাতে তামাক খাওয়ার চেষ্টা করবে, ওইসব চলবে না। তোমাকে অবশ্যই ডেমোক্রেটিক হতে হবে, গণতান্ত্রিক হতে হবে। তৃণমূলের মতন যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, একটা সিইও তার মালিক বসে রয়েছে, একটা রাজনৈতিক কোম্পানি চালাচ্ছে, দলেই গণতন্ত্র নেই, তো সে আবার কি ডেমোক্রেসি রক্ষা করবে? এবং বুঝছেন যে পৌরসভা পঞ্চায়েত ভোটে কীরকম গণতন্ত্রের ষষ্ঠী পুজো হয়। সেখানে দাঁড়িয়ে আমাদের কথা ছিল যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আমরা তৃণমূল বিজেপিকে হারাতে এক হব, এবং বামপন্থীরা নিজেদের রক্ত দিয়ে সেই কাজ করবে, সব আত্মত্যাগ করে, সমস্ত স্যাক্রিফাইস করে, প্রয়োজনে সব রক্তক্ষরণ করেও আমরা করব। কিন্তু ওই বললাম, আমাদের ডাকে যদি সেও সাড়া না দেয়, সেটা তাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব নেই। বাংলার মানুষ দেখছে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার প্রশ্নে কারা আন্তরিক নয়। কী কারণ আমি এতে বলতে পারবো না। আপনি কি আজও মনে করেন যে এতগুলো সময় পেরিয়ে যাওয়ার পরেও বামেরা একত্রিত বা বামপন্থীরা একত্রিত? যদি একত্রিত হয়ে থাকে, যে তামান্না কালিয়াগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল, সেইখান থেকে বোমার আঘাতে মৃত্যু ছোট্ট শিশু, সেই তামান্নার মাকে যখন প্রার্থী করা হলো, সেই কালীগঞ্জের সিপিএমের কর্মী সমর্থকরা তারা বলছেন এই প্রার্থী আমাদের একেবারেই পছন্দ নয়। তাহলে বামপন্থীরা যখন এমন একটা লড়াই, যে সময়কালে লড়াইটা চালাচ্ছে, একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে এই লড়াই চলছে, সেই জায়গায় কোথাও কি মনে হচ্ছে যে বামপন্থীদের মধ্যে এখনও সেই জোট বাঁধার সময় হয়নি, বা তারা একত্রিত থাকতে চাইছে না? তা নাহলে ওই তামান্নার মা সারা শহর জুড়ে, সারা রাজ্য জুড়ে বিভিন্ন সময় বামেদের বেশ কিছু প্রোগ্রামে আমরা দেখেছি, সেটা কলকাতার রাজপথ হোক বা জেলার কোনো রাস্তা হোক। শহীদের মা তিনি প্রার্থী হয়েছেন, তাতে কি কাউর ঘুম উড়ে গেছে? তামান্নার মা প্রার্থী হওয়াতে কি রক্তচাপ বেড়ে গেছে? তৃণমূল কি আতঙ্কিত হয়ে গেছে? ক্রিমিনালরা কি ভয় পেয়ে গেছে? গোটা রাজ্য জুড়ে এই শহীদের মা সিপিআইএমের প্রার্থী। সিপিআইএমে কেউ সমর্থন করে না, সিপিআইএমকে কেউ পাশে থাকে না, সিপিআইএম তো শূন্য। তারপরেও একজন মহিলা যার নিজের সন্তানকে কয়েক মাস আগে হারিয়েছে, তিনি প্রার্থী হওয়াতে কি মানে বোঝা যাচ্ছে যে সিপিএমের পালে আবার হাওয়া ফিরছে? এবং একজন শহীদ, তিনি তার সন্তানকে সাক্ষী রেখে এই ভোটে জিততে চাইছে, এটা কি কাউর গাত্রদাহ হচ্ছে? আমি জানি না যে এই তৃণমূলের ক্রিমিনালদের হাতে তামাক খেয়ে কেউ এই শহীদের মাকে অসম্মান করবার সাহস পাচ্ছে কি না, এটা আমি বলতে পারবো না। এটা সাধারণ ক্ষোভ বিক্ষোভ বলে আমি মনে করি না। সাধারণ ক্ষোভ বিক্ষোভ হয়তো থাকতে পারে, আমার পছন্দ অপছন্দ নিশ্চয়ই থাকবে, আমি এটাই তো বলছি। পার্টি অফিস তৃণমূল শয়ে ভেঙেছে। এখন লাল ঝান্ডা নিয়ে তৃণমূল পার্টি অফিস ভাঙলো না তৃণমূলের ঝান্ডা নিয়ে নেওয়া তৃণমূল পার্টি অফিস ভাঙলো, এটা আমি ঠিক জানি না। এরকম নাটক বহু তৈরি হতে পারে, আইপ্যাক অনেক ধরনের নাটক তৈরি হয়। যদি সত্যি মানুষের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ থাকে, হতেই পারে কাউকে নিয়ে ক্ষোভ থাকতে পারে। সবার আবেগ অনেক সময় নিয়ন্ত্রিত হয় না, যুক্তি দিয়ে আবেগ বিচার, মানে আবেগ অনেক সময় যুক্তি দ্বারা পরিচালিত হয় না। শহীদের মার যে আবেগ, শহীদের মার যে বিরাট মর্যাদা, সেটাও কেউ নাও বুঝতে পারে, সেটা তার অধঃপতন, তার মস্তিষ্কের বিকৃতি, আমি সেটা ধরে নিলাম। কিন্তু পার্টি অফিস ভাঙচুর করা এটা তৃণমূলী কালচার। তার মানে তৃণমূলী কালচারের কিছু লোক, তারা লাল ঝান্ডা হাতে নিয়ে, হতে পারে তারা লাল ঝান্ডা হাতে নেওয়া তৃণমূলী কালচারের লোক, আমি পরিষ্কার বলছি, সেই কাজ করতে পারে। আর আইপ্যাক এই ঘটনাটা ঘটিয়ে যে শহীদের মাকে সিপিআইএম প্রার্থী করেছে এবং নিজের সন্তানের কসমকে সে তৃণমূল বিজেপিকে হারাতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, এইটা কারোর রক্তচাপ হয়েছে বলে আইপ্যাককে দিয়ে এই ঘটনা ঘটাতে পারে। আইপ্যাক এরকম অনেক ধরনের ঘটনা ঘটায়, আরও ভবিষ্যতে ঘটবে, তাতে তৈরি থাকবেন। আমরা তাতে বিচলিত নই। আপনারা যদি বিচলিত হন, আমি বলবো যে আপনাদের আমরা আশ্বস্ত করতে পারি যে কোনো চিন্তার ব্যাপার নেই, আমরা এক ছিলাম, এক আছি। আপনার প্রচারে তন্ময় ভট্টাচার্যকে পাচ্ছেন? অবশ্যই তন্ময়দার সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। আমার বিভিন্ন নির্বাচনী রণকৌশল সাজানো, দীর্ঘদিন ভোটে লড়ার অভিজ্ঞতা, একটা দীর্ঘ টাইম ধরে বিধায়ক থাকার অভিজ্ঞতা, রাজনীতির একটা দীর্ঘ অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সুযোগ মানে পাওয়া থেকে কেউ বঞ্চিত হতে পারে? কোন বোকা, কোন গাধা এই কাজ করবে? এই তন্ময়দার যা ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, সবটাকে আমরা ব্যবহার করব আমাদের পার্টির সাথে। দিয়ে আমাদের পার্টির নেতা, তো এই পার্টির নেতা হিসাবে তার যা দায়িত্ব সে পালন করবে। বিধানসভায়, এই বরানগর বিধানসভায় কাউকে কোনো বার্তা দেওয়ার আছে নাকি সায়নদীপের?
না, আমার বরানগরের মানুষের কাছে একটাই কথা, যে বরানগরের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, এই প্রথমেই আশীর্বাদ দিয়েছেন, সমর্থন দিচ্ছেন, যেভাবে বামপন্থীদের প্রতি আপনারা একটা আকর্তি নিয়ে আপনারা বামপন্থীদের প্রশ্নে আমাদের ঘুরে বেড়াচ্ছেন, সেইটা আমার কাছে একটা বিরাট ব্যাপার হয়েছে, আমি প্রথমেই বলতে পারি। তবে আমি বলছি যে একটা আধুনিকতম বরানগর, যে বরানগর আপনারা দেখতে চান, দুষ্কৃতি মুক্ত, সিন্ডিকেট রাজ মুক্ত, জমা জল মুক্ত, পানীয় জলের সংকট মুক্ত, সরকারি স্কুল উঠে যাওয়া, লাটে উঠে যাওয়ার ব্যবস্থা মুক্ত, কলেজগুলো আরও বেশি করে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ, এই ধরনের একটা বরানগর। এখানে রাস্তাঘাট, যানজট, বরানগরের মানুষের যে প্রচুর সমস্যা রয়েছে, সেই সমস্যা মুক্ত একটা ঐতিহ্যশালী জনপদকে আধুনিকতম বরানগরে পরিণত করার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। বিধানসভায় এর জন্য যা করতে হয়, তাতে যদি বিধানসভায় অবস্থান, অনশন, ধর্না, দাবি আদায়, আর আমরা গভর্নমেন্ট করলে এগুলো কিছুই দরকার হবে না। তার জন্য বরানগরের মানুষের প্রতি আমি জান দিয়ে এই বরানগরকে একটা আধুনিকতম বরানগরে পরিণত করবার চেষ্টা করব, সেইটার জন্য আমি চেষ্টা করছি। অবশ্যই আমরা কথা বলছিলাম বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রের সাথে। প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার বরানগর সেই বিধানসভা কেন্দ্র, এবং একের পর এক ব্যক্তিত্ব যারা একসময় বরানগরকে নেতৃত্ব দেয়নি, সেখানে বরানগরবাসীর জন্য রাজ্য বিধানসভার অন্দরে তারা প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজকের যে বরানগর, এই প্রজন্মের বরানগর, সেই বরানগর সায়নদীপকে কতটা আশীর্বাদ করে সেটা যেমন দেখার থাকছে, তার পাশাপাশি যে লড়াই হবে সেটা রাজনৈতিকভাবে লড়াই হোক, এবং লড়াই হোক মানুষের উন্নয়নের বার্তা নিয়ে। এবং এই বরানগর বিধানসভা কেন্দ্রে আগামী 4 তারিখ মানুষ কোন দিকে রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।